যারা সভাপতি আছে এবং যুবর যারা সভাপতি আছে, আমাদের মঞ্চের পেছনে অনেকটা জায়গা আছে এবং যারা নেতৃত্ব আছে আমাদের আইএনটিটিউসি দিলীপ কাকু সহ, তাদের এই জায়গাটায় চলে আসো, তাহলে সামনে আমাদের যারা আছে তারা বসতে পারবে জায়গাটাতে। যুবর যারা সভাপতি আছে এবং মাদারের যারা আছে, ভোলা কাকুকে আমি দেখতে পাচ্ছি পেছনে, মাদারের সভাপতি, তারা পেছনটাই জায়গা আছে, সেখানে চলে আসো, যুবর সভাপতি এবং মাদারের সভাপতি যারা আছে। এবং আমাদের জেলা কমিটির সদস্য আমাদের শুভ এবং ইয়েকে অনুরোধ করছি, সাহেবকে মঞ্চের পেছনে এসে বসো তোমরা। এবং যে দোষী তাকে বের করে তাকে ফাঁসির ব্যবস্থা করতে হবে। সিবিআই আজ পর্যন্ত ফাইনাল রিপোর্ট দিতে পারেনি। আজকের এই সভায় যারা উপস্থিত হয়েছেন সকলকে শ্রেণী বিশেষ শ্রদ্ধা জানাচ্ছি। জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আজকে তৃণমূল কংগ্রেসের আয়োজনে যে ধর্ণা কর্মসূচি, এই ধর্ণা কর্মসূচি কেন আমরা সকলেই অবগত রয়েছি। আপনারা জানেন, এই মাসের শুরু থেকে একটি ঘটনা গোটা পশ্চিমবাংলাবাসীকে তথা ভারতবাসীকে উদ্বেলিত করে রেখেছে। সে ঘটনাটা কি তা আরজি করে আমার আপনার ঘরের মেয়ে, আমাদের ছোট বোন, তিনি কর্মরত অবস্থায় ধর্ষিতা হয়েছেন এবং তাকে খুন করা হয়েছে। তার প্রতিবাদে, তার এই ঘটনার বিচার চেয়ে আমরা গোটা পশ্চিমবাংলা জুড়ে আজকে বিভিন্ন স্থানে ধর্ণা কর্মসূচি আয়োজন করেছি। সঞ্চালক, ধর্ণা মঞ্চের সঞ্চালক, উপস্থিত আমাদের এখানে সকল সিনিয়র নেতৃত্ব, কাউন্সিলর, বিভিন্ন ওয়ার্ডের ওয়ার্ড সভাপতি, তৃণমূল কংগ্রেসের যুবর, মহিলা, আইএনটিটিউসি সকল নেতৃত্ব, আমাদের মহিলা নেতৃত্ব প্রত্যেকে এবং আমাদের শাখা সংগঠনের যারা রয়েছে তাদের সকলকে আজকের এই প্রতিবাদী ধর্ণা মঞ্চে উপস্থিত হওয়ার জন্য জাতীয়তাবাদী অভিনন্দন জানাচ্ছি। আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ দিয়েছিলেন 28শে আগস্টের ছাত্র সমাবেশ থেকে যে মানুষকে সাথে নিয়ে আমাদের 2টো থেকে 6টা অবধি একটি করে ধর্ণা কর্মসূচিতে অংশগ্রহণ করতে হবে এবং তারই ফলশ্রুতিতে আজকে আমাদের এখানে ধর্ণা কর্মসূচি চলছে। আমরা আমাদের কাউন্সিলর 23 নম্বর ওয়ার্ডের শুভশ্রীদি, তাকে আসার জন্য অনুরোধ করছি এবং আমাদের আইএনটিটিউসির যারা আছে এবং ছাত্রের যারা আছে, জায়গা আছে, তোমরা বসে পড়ো দাঁড়িয়ে না থেকে। যাই হোক, তো আমরা 6টা অবধি এই ধর্ণা মঞ্চ চালাবো পর্যায়ক্রমে। আমরা একটা খারাপ ঘটনা, যে ঘটনাটা কোনো সুস্থ স্বাভাবিক মানুষ যে ঘটনাটাকে মানতে পারে না, সেই ঘটনাটা ঘটার পর 9ই আগস্ট মমতা বন্দ্যোপাধ্যায় তখন ছিলেন ঝাড়গ্রামে। তিনি 12 তারিখ, 10 তারিখে জানতে পারেন এবং রিপোর্ট পান। 12 তারিখই মমতা বন্দ্যোপাধ্যায় নির্যাতিতার বাড়িতে পৌঁছে যান এবং যিনি তার বাবা মায়ের সাথে কথা বলেন। এবং আপনারা দেখেছেন যে এই ধর্ষণ এই একটা সামাজিক ব্যাধি। আমাদের শুধুমাত্র এই পশ্চিমবঙ্গ নয়, আমাদের ইউপি বলুন, বিহার বলুন, প্রত্যেকটা জায়গায় যেভাবে সংক্রমণের মতো ছড়িয়ে পড়েছে, সেইটা আমাদের যদি কঠোর আইন না আনা যায় তাহলে কিন্তু আমাদের এই জিনিস রোখা সম্ভব নয়। তাই আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার দাবি করেছেন, বারবার বলেছেন যে এই ধর্ষকদের, যারা এই কাজ করতে পারে, তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার জন্য যা যা পদক্ষেপ করার সেটা রাজ্য সরকার করবে, কিন্তু কেন্দ্রীয় সরকারকেও কিন্তু সেই জায়গায় একটা হাত বাড়িয়ে দিতে হবে। কেন্দ্রীয় সরকার যদি মনে করে যে রাজভূষণ সিং, কেন্দ্রীয় সরকার যদি মনে করে হরিয়ানার ভোটের আগে যে একাধিক নারীকে ধর্ষণ করেছে সেই রাম রহিমকে জেল থেকে বার করবে তাদের ভোটের স্বার্থে এবং আইন আনবে না, তাহলে কিন্তু সেটা তারা মূর্খের স্বর্গে বাস করছে। আজকে এখানে আন্দোলন করছেন, বলুন তো আজকে নির্যাতিতার যে বিচারের দাবি, সেই দাবি থেকে আমরা কেউ বলতে পারি যে না, এটা ন্যায্য দাবি না? এই দাবিটা 100% সঠিক দাবি এবং আমরা সেই দাবিতেই বলছি। আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছে যে যারা ধর্ষণ করেছে তার ফাঁসি চাই এবং নিরপেক্ষ তদন্তের মাধ্যমে সেটা চাই।
আজকে 16 দিন হয়ে গেল, সিবিআই কি করলো? আজকে যাকে অ্যারেস্ট করা হয়েছিল, আজকে যদি আপনারা তর্কের খাতিরে ধরে নেন, অনেক বড় বড় বিজ্ঞ দেখা যাচ্ছে যারা ফেসবুকে নিজেরা এমন এমন করে বলছে যেন মনে হচ্ছে ডাক্তারের বাবা হয়ে গেছে। তারা এমন করে রিপোর্ট তৈরি করছে, এমন করে ফেক নিউজ ছড়াচ্ছে, এমন করে ফেক ভিডিও তৈরি করে এই সরকারকে কালিমালিপ্ত করার চেষ্টা করছে। এবং আমাদের কিছু কিছু লোকজনও 2021 সালের আগে আপনারা দেখেছিলেন না, পাঁচিল হয়েছিল, পাঁচিলের ওপর উঠে গিয়েছিল। যেই সরকার একটু বিপদে পড়ে, কিছু কিছু লোক আছে যারা আমাদের দলের খাই পড়ে সারা বছর, কিন্তু তারা কি করে, দল যখন একটু ব্যাকফুটে কোনো কারণে হয়তো যায়, তখন কিন্তু তারা পাঁচিলে উঠে পড়ে, ভাবে কোন দিকে যাব। আমাদের সেই মানুষগুলোকে চিহ্নিত করতে হবে। আজকে সোশ্যাল মিডিয়াতে আজকে দলের হয়ে আমাদের বড় বড় পদ নিয়ে বসে আছে যারা, কজন সোশ্যাল মিডিয়াতে দলের হয়ে গলা ফাটাচ্ছে, লড়াই করছে, সেটা আমাদের কিন্তু ভাবতে হবে। তাই আমাদের কিন্তু সেই জায়গাটাও মাথায় রাখতে হবে। আমাদের একটাই দাবি যে এই ঘটনা ঘটিয়েছে, নিরপেক্ষ তদন্তের মাধ্যমে আমাদের কিন্তু তাকে শাস্তি প্রদান করতে হবে। এবং আমরা দেখেছি বাল্মীকি, আমাদের মনীষা বাল্মীকির কথা, উত্তরপ্রদেশে যে নারীকে নির্যাতন করা হয়েছিল। এবং এই সভা ধর্ণা মঞ্চ তার সঞ্চালক রমুদা এবং যার নেতৃত্বে আজকের এই ধর্ণা মঞ্চ দলের নির্দেশে রূপাদি উপস্থিত রয়েছেন, আমাদের সকল কাউন্সিলর, সিআইসি মেম্বার অসীম কাকু থেকে শুরু করে ওদিকে প্রকাশ দা আছে, দেখতে পাচ্ছি সমুদা আছে, সকলেই আছে, আমি সকলের নাম বলছি না। আমরা একই কথা আমি বারবার বলবো না, দীর্ঘক্ষণ ধরে সভা চলছে, সকলেই আমরা জানি, আমার থেকে বেশি অনেকে জানে যে কি কারণে আমরা এখানে এসেছি। গত 28 তারিখ আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ছাত্র সমাবেশের মঞ্চ থেকে নির্দেশ দিয়েছিলেন যে আমাদের ব্লকে ব্লকে এবং শহরে একটা সেন্ট্রালি মহিলারা আজকের দিনে র্যালি করবে বা একটা অবস্থান বিক্ষোভ করবে। তারই ফলশ্রুতিতে আজকে আমাদের এই অবস্থান বা ধর্ণা। আমরা যে ঘটনার পরিপ্রেক্ষিতে আপনাদেরকে কিছু বিষয় জানাতে এসেছি, সেটা হচ্ছে যার এই কারণের জন্য যে নক্কারজনক ঘটনাটা ঘটেছে, তার জন্য যে প্রতিবাদ জানানোর কথা, সেই প্রতিবাদ জানানোর জায়গাটা কিন্তু দিনে দিনে সংকুচিত হয়ে যাচ্ছে এবং সেটা একটা রাজনৈতিক মোড়ক নিয়ে এমন একটা জায়গায় যাচ্ছে যেটাতে মনে হচ্ছে যে এই নির্যাতিতাকে কোনো সুবিচার দেওয়ার কোনো অভিপ্সা বা আকাঙ্ক্ষা কারণ নেই। তারা দখল করতে চায় পশ্চিমবঙ্গের গদি। যারা একের পর এক নির্বাচনে এই বাংলায় পরাজিত হয়েছে, হোর্স পাইপের মতো টাকা নিয়ে এসে বিধানসভা নির্বাচন হোক, লোকসভা নির্বাচন হোক, এই বাংলার মানুষের কাছে পরাজিত হয়েছে, তারা চাইছে পেছনের দরজা দিয়ে মানুষের যে একটা আবেগ, একটা সাধারণ ঘটনা ঘটেছে, যে ঘটনাটা নক্কারজনক ঘটনা, যে ঘটনাটা কোনো সুস্থ মানুষ মানতে পারে না। আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেদিনকে ঘটনা ঘটে সেদিনকে ঝাড়গ্রামে ছিলেন, পরের দিনকেই কিন্তু তার দুদিনের মধ্যেই মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু নির্যাতিতার বাড়িতে গিয়েছেন, তার বাবা মার সঙ্গে কথা বলেছেন এবং সরকার কীভাবে তার পাশে থাকতে চাই সেটা বলেছেন। এখানে বলা হচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায় নাকি বলেছেন যে কেউ ধর্ষণ হলে 10 লাখ টাকা দেব, সেইটাকে এমনভাবে মিডিয়াতে সামনে নিয়ে আসা হচ্ছে এবং অপব্যাখ্যা করা হচ্ছে, সেটা কিন্তু ভুল। আপনারা জেনে থাকবেন সংবিধানের 357 ধারাতে বলা আছে যে কোনো এরকম নক্কারজনক ঘটনা যদি ঘটে থাকে, সরকারের উচিত সেই মানুষটার পাশে দাঁড়ানো, তার পরিবারের পাশে দাঁড়ানো, এটা তার নৈতিক কর্তব্য এবং সরকারি কর্তব্য। মমতা বন্দ্যোপাধ্যায় সেই কথাটাই বলেছেন। তাই আপনাদেরকে বলতে চাই যে মমতা বন্দ্যোপাধ্যায় মানবিক মুখ্যমন্ত্রী আছেন বলেই কিন্তু যিনি যার বাড়িতে এই ঘটনা ঘটেছে সেখানে কিন্তু গিয়েছিলেন। কিন্তু আপনারা যদি উত্তরপ্রদেশের কথা, মনীষা বাল্মীকির কথা আপনারা জানেন যে বিজেপির একজন বিধায়ক সেই মনীষা বাল্মীকিকে তিনি ধর্ষণ করে খুন করেছিলেন। তার বাবা যখন পুলিশ স্টেশনে গিয়েছিল অভিযোগ জানাতে, তার মেয়ের ডেড বডিটা পোস্টমর্টম না করে নিয়ে গিয়ে শ্মশানে পুড়িয়ে দিয়েছিল কেরোসিন তেল দিয়ে। এবং শুধু তাই নয়, তার বাবাকেও পিটিয়ে থানায় হত্যা করা হয়েছিল। তাই আমরা বলতে চাই এটা পশ্চিমবঙ্গ নয়, এটা পশ্চিমবঙ্গ, এটা বিহার, উত্তরপ্রদেশ, রাজস্থান নয়, এটা মণিপুর নয়, যেখানে নারীদের নগ্ন করে হাঁটানো হয় এবং সেই মণিপুরের সরকার কিন্তু বিজেপি শাসিত। আপনারা যদি দেখে থাকবেন
যদি জানবেন, আপনারা যদি গুগল সার্চ করেন দেখতে পাবেন যে নারী নির্যাতনের ঘটনা সব থেকে বেশি কোথায়, সেখানে ফার্স্ট নাম আসবে ইউপি, উত্তরপ্রদেশ। সেখানকার মুখ্যমন্ত্রী বিজেপির। আপনারা যদি দেখতে যান সেকেন্ড নাম সেখানে আসছে মধ্যপ্রদেশ, সেখানকার মুখ্যমন্ত্রী বিজেপির। আপনারা যদি তৃতীয় স্থানে যেতে যান সেখানে আপনারা দেখতে পাবেন রাজস্থান, সেখানকার মুখ্যমন্ত্রী বিজেপির। তাহলে তাদের মুখ্যমন্ত্রীগুলো এখনো পদত্যাগ করলো না। মমতা বন্দ্যোপাধ্যায় নির্যাতিতার পাশে থেকেছে, তার পরিবারের পাশে থেকেছে। যেখানে যখন মানুষ বিপদে পড়েছে পুরুষ মহিলা নির্বিশেষে মমতা বন্দ্যোপাধ্যায় পাশে থেকেছে। এবং আমরা আজবভাবে দেখতে পাচ্ছি যে সিপিএম যে একটা রাজনৈতিক দল 34 বছর ধরে এই বাংলাকে শেষ করেছে। সাইবাড়ি থেকে শুরু করে, সাইবাড়িতে মাকে রক্ত মাখা ভাত খাইয়েছে ছেলের, সেটা থেকেও শুরু করে আমাদের নেতাই নন্দীগ্রাম থেকে শুরু করে বিভিন্ন ছোট রাঙাড়িয়া থেকে শুরু করে সুচপুর থেকে শুরু করে বিভিন্ন জায়গাতে যেভাবে সিপিএম নির্বিচারে মহিলাদের ওপর অত্যাচার করেছে। এবং ধ্রুবজ্যোতি বলছিল ফেনালি বসাকের কথা। ফেনালি বসাক আমাদের ফুলিয়ার মহিলা, তাকে নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় রাইটার্সে গিয়েছিল এবং বিচারের দাবিতে তৎকালীন মুখ্যমন্ত্রী জ্যোতি বসু মমতা বন্দ্যোপাধ্যায়কে চুলের মুঠি ধরে রাইটার্স থেকে বার করে দিয়েছিলেন। আজকের পশ্চিমবঙ্গে কিন্তু সেই ঘটনা ঘটে না। আজকের পশ্চিমবঙ্গে আপনাদের সকলের কণ্ঠ ছেড়ে প্রতিবাদ জানানোর সেই স্বাধীনতা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় আপনাদেরকে প্রেরণ করেছে, এটা মাথায় রাখতে হবে। এবং আমাদের কিছু রাজনৈতিক দল ইন্ডিয়া জোটের নাম করে, কালকের একটা ঘটনা আপনাদের বলি। এখানে কংগ্রেসের একটা সভা ছিল গতকালকে, তো রমুদাকে আইসি সাহেব ফোন করেছিল, ফোনে বললে যে 1 ঘন্টাকে আপনারা একটু মিটিংটা শেষ করুন, আপনাদের মিটিং অনেকক্ষণ চলছে, ওরা একটা মিটিং করতে চাইছে। তো আমাদের সবাই মিলে আলোচনা করে বলা হলো যে হ্যাঁ ঠিক আছে, আমরা একটুখানি আগে শেষ করে দেবো, রাজনৈতিক দলের সকলের সভা করার অধিকার আছে, তারা করবে। সেই সভা থেকে আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নাকি রেট কত, আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে যদি রেপ করা হয় তাহলে নাকি বাংলার মানুষ কত টাকা তুলে দেবে সেইটা জানতে চেয়েছেন। আপনাদেরকে বলতে চাই যে আপনারা কংগ্রেসের কত বড় নেতা, সিপিএম বিজেপির কত বড় নেতা আছেন আমরা দেখে নিতে চাই। পরের দিন যদি আমরা কেউ ভিডিওটা পাইনি, কিন্তু আমরা লোকের মুখে শুনেছি, ভিডিওটা যদি পাই আপনাদের বাড়ি থেকে টেনে নিয়ে এসে এই পোস্ট অফিসের মোড়ে দাঁড় করিয়ে আপনাদেরকে জবাবদিহি করতে হবে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের রেট কত, এই কথা যিনি বলেছেন তার জবাবদিহি আপনাদের করতে হবে। তাই আপনাদেরকে বলতে পারি মমতা বন্দ্যোপাধ্যায় তিনিও একটা মহিলা, 70 বছরের মহিলা। ফেসবুকে দেখছি তার বাবা মা গোষ্ঠী তুলে গালাগালি দিচ্ছে। আমরা কিন্তু কাল থেকে কিন্তু এই বিষয়গুলো নজরে রাখছি। ফেসবুকে দেখছি কোথায় কে কি মন্তব্য করছে, আমরা কিন্তু নজর রাখছি। আগামী দিনে অনেককে আমরা কিন্তু ফোন করেছি এবং তারপরে দেখছি তারা আমরা যখন ডেকে পাঠাচ্ছি যে এখানে আসো, কী কারণে মন্তব্য করেছো, কেউ ফেসবুক ডিঅ্যাক্টিভেট করে দিচ্ছে, কেউ আমার বলছে দাদা ক্ষমা করে দাও, ভুল হয়ে গিয়েছে। আমাদের এই কাজগুলো করতে হবে। তারা কি কারণে ফোন হাতে আছে বলে যা ইচ্ছা তাই লিখবো, আবার এই সরকারের থেকে সুবিধা নেব, এই জিনিস চলতে পারে না, আগামী দিনেও চলবে না। তাই আপনাদেরকে বলতে চাই, বন্ধের দিন যে ঘটনা ঘটেছে, বন্ধের দিন যে ঘটনাটা ঘটেছে, একটা মহিলাদের স্কুলে হঠাৎ করে ঢুকে গিয়ে টিচারদেরকে ওখানে থ্রেটনিং করছে যে এখানে স্কুল চলছে, সেখানে বাচ্চাদের বার করে দিতে হবে, দিদিমণিরা বেরিয়ে যাবে। বিজেপির কৃষ্ণনগর শহরে এত ক্ষমতা হয়ে গেল যে তৃণমূল কংগ্রেস আছে, তারপরে ওরা হয়তো ভোটে জিতেছে বলে এমন কিছু ভাবছে যে আমরা হয়তো এমন কিছু করে ফেলেছি যার জন্য ওরা যা করবে আমাদের মেনে নিতে হবে। ছোট ছোট বাচ্চাদের স্কুল থেকে বার করে দেবে আর আমরা বসে বসে বলবো আচ্ছা তোমরা যাও, টোটো ধরে দেবো। সেইটা যদি আপনারা ভেবে থাকেন তাহলে আগামী দিন যে ডোজ আপনারা পেয়েছেন তার 10 গুণ ডোজ আগামী দিনে পাওয়ার জন্য প্রস্তুত হয়ে থাকুন। যতটাই দেবেন তার থেকে 10 গুণ আমরা সুদ সমেত ফেরত দেব, এই কথাটা মাথায় রাখবেন। তাই আগামী দিনে এই লড়াই আমাদের যে নির্যাতিতা হয়েছে তার সেই নির্যাতিতা বোনের যারা এই কাজ করেছে, সেই ধর্ষক এবং যারা এই কাজ করেছে তাদের ফাঁসির দাবিতে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন যে আমরা একটাই দাবি, ফাঁসির দাবি। এবং আমাদের রাজ্য বিধানসভায় আইন আনা হচ্ছে এবং কেন্দ্রীয় সরকারকেও আইন আনতে হবে, কঠিন আইন আনতে হবে, যাতে একটা ধর্ষক যাদের মনে মানসিকতায় যদি কারোর মনে এইরকম ধারণা আসে সে যেন
এই আজকের এই ঘটনার পরিপ্রেক্ষিতে তার বুকটা কেঁপে ওঠে যে এই ঘটনা ঘটেছিল, তার জন্য এই দৃষ্টান্তমূলক শাস্তি হয়েছিল, সেই কথাটা মাথায় রেখে সে যেন 100 গজ পিছিয়ে যায় পেছনের দিকে, এইটা আমাদের মাথায় রাখতে হবে। তাই আমাদের সামাজিকভাবে আরও বেশি করে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে এবং বিজেপি সিপিএমের এই চক্রান্ত, তারা ক্ষমতা দখল করতে না পেরে তারা ভাবছে এটা বাংলাদেশ, বাংলাদেশ যে এটা নয়। সেদিনকে আজ বুড়ো ছাত্রদের পিটিয়ে পুলিশ বুঝিয়ে দিয়েছে, আগামী দিনও পুলিশ সেই ভূমিকাতেই থাকবে, সেটা মাথায় রাখবেন। এবং কৃষ্ণনগর শহরে আপনারা যদি মনে করে থাকেন যে আগামী দিনে আপনারা এইগুলো করবেন, তাহলে কিন্তু সেটা সঠিক নয়। আমাদের একটা মিছিল যাচ্ছে, আমরা সেই বক্তব্য আর দীর্ঘায়িত করব না, আমরা সহমর্মিতা জানাই যে মিছিলটি যাচ্ছে তাদের প্রতি। আমি আমার বক্তব্য শেষ করলাম।